বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার শাখা এবং চকরিয়া সহ পেকো উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, সেই বিকালবেলায় আসার কথা, কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন, সেই এয়ারপোর্ট থেকে নামার পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে তো একটু হাত নেড়ে আসতে হয়, তাই না? কাজে নাহলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে 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 দেরি হয়ে গেল। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়ও, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি, যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয় ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার 4টি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে। তো আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম। তো সামনে যেই রাস্তাটা অনেক দিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তো আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম, এই সোজা রাস্তাটা কোথায় গেছে? তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম, এই রাস্তা তো আজকে থেকে 25 বছর, প্রায় 20 বছর 22 বছর আগে আমি যা দেখে গেছি, আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যে এই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় 25 বছর আগে, সেই রাস্তা একই রকম কিছু, গত 25 বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে 25 বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মাথারবাড়ি পোর্ট কয়েকদিন পরে চালু হবে। আপনারা নিজেরাই শুনলেন, বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, সেই সরকার মাথারবাড়ি থেকে শুরু করে ভিতরে যেই রাস্তাটা, কি নাম এই রাস্তাটা, যেটা এই যেটা আমরা এখানে পাশ করলাম, মাতামরি থেকে আনোয়ারা, পটিয়া, বাঁশখালী চক্করে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যেই রাস্তাটি, মেইন যেই রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্য বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন। কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করেন, ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন, মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে, লবণ চাষি আছে না? এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগেই বক্তব্য শুনেছি, এবং কয়েকদিন আগে, ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা বক্তৃবর্গ আছে তাদেরকে ডেকে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক, লবণ চাষি তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন
কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু কিছু জেনেছেন, কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা, এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেটের। বাজেট উপস্থাপনের, সংসদের, মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানব না, মানি না এই বাজেট। দেখেছেন না আপনারা? এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার, ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থাকে প্লেনে, পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে। পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি একটি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো, তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বেড়েছে জিনিসের দাম বাজারে বেড়েছে, বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা আসেন, এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে, অনেক ডায়ালিসিস করতে হয়। এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়। যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের